এমপির বাড়ি থেকে তার ছোট্ট আদরের ছেলেটি হঠাৎ করেই কিডন্যাপ হয়ে যায়। কারণ ছেলেটির উপরে তার মায়ের তেমন একটা নজর ছিল না। তার মা অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। এই কেসটা চলে যায় এক ইন্সপেক্টরের কাছে। সে একজন ইথিক্যাল হ্যাকারের সাহায্য নিয়ে কেসটা সমাধান করার চেষ্টা করে। কারণ ওই ইন্সপেক্টর অনলাইন জগতে তেমন কিছুই জানতো না। কিন্তু তাদের দুইজনের পেছনে রয়েছে বড় একজন সাইবার ক্রাইম হ্যাকার। ওই ক্রাইম হ্যাকারের উদ্দেশ্য কি শুধুই টাকা পয়সা নাকি অন্য কিছু? গল্পের শুরুটা হয় 2024 সালের 27 ডিসেম্বর। কনকনে শীতের রাত, সময়টা তখন 3:35। বোরকা পরা দুজন লোক এটিএম বুথে ঢুকে সিসিটিভিতে স্প্রো মারে। লক ভাঙতে না পেরে তারা পিকআপ ভ্যান নিয়ে সাথে থাকা সঙ্গীদেরকে ডাকে। লোহার শিকল দিয়ে পুরো এটিএম মেশিনটা গাড়ির সঙ্গে বেঁধে সজোরে টান মেরে উপরে নিয়ে চম্পট দেয়। পাশেই শুয়ে থাকা এক ভিক্ষুক এই দৃশ্য দেখে হা হয়ে যায়। পরদিন সকালে প্রীতম তার দাদুকে নিয়ে থানায় যায়। তাদের কেস, দাদুর 1982 সালের কেনা 500 টাকার টেপ রেকর্ডটি চুরি হয়ে গেছে, যাতে মৃত দাদির কণ্ঠে গান রেকর্ড ছিল। কনস্টেবল জয়ন্ত ক্ষিপ্ত হয়ে বলে, 28 লক্ষ টাকার এটিএম চুরি ছেড়ে 500 টাকার ভাঙারি কেস দেখব? উল্টো দাদুর জবাব দেয়, পুলিশের কাজই তো খোঁজা, দুইটাই খুঁজুন। জয়ন্ত তাড়িয়ে দিতে চাইলে প্রীতম দাদুকে বাড়ি পাঠিয়ে একা ভেতরে ঢুকে যায়। সে জয়ন্তকে বোঝায় ওটা স্রেফ 500 টাকার প্লাস্টিক নয়, দাদুর শেষ বয়সের বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু জয়ন্ত কথা না শুনে বের করে দিতে গেলে প্রীতম রাগে তার কাঁধ ধরে টান মারে। ব্যাস, পুলিশের গায়ে হাত তোলায় তাকে লকআপে পুরে দেওয়া হয়। একটু পর ইনচার্জ ইন্সপেক্টর পেদ্রো এলে এটিএম মালিকেরা 28 লক্ষ টাকার খবরের জন্য চাপ দিতে শুরু করে। আর ওদিকে লকআপের ভেতর থেকে প্রীতম বারবার চেঁচাতে থাকে, স্যার, দাদু একা আছে, দাদুর সুগার নেমে যাবে। গম্ভীর মিটিংয়ের মাঝে ওর এই কথা শুনে পেদ্রো চরম বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই প্রীতম বলে, স্যার, আমাকে স্রেফ 15 মিনিট আর একটা কম্পিউটার দিন, আমি এটিএম মেশিন খুঁজে দিচ্ছি। বড় বড় কথা শুনে পেদ্রোর মেজাজটা খারাপ হয়ে যায়। সে লকআপ খুলে প্রীতমের ঘাড় ধরে কম্পিউটারের সামনে বসিয়ে দেয়। প্রীতম চুরির টাইম জোন নিয়ে কয়েক মিনিট কিবোর্ড খটখট করে একটা পেপার প্রিন্ট করে আনে। পেদ্রোর হাতে কাগজ দিয়ে বলে, স্যার, বোরখা পরা এই 4 জনই গতকাল রাতে এটিএম চুরি করেছে। আসলে পেদ্রো সহ বাকি পুলিশেরা অ্যানালগ আমলের হওয়ায় শুরুতে এটা বিশ্বাসই করতে চায়নি। প্রীতম ছবির দিকে আঙুল দিয়ে বলে, এই লোকটার নাম রমেশ। সে দোকান বন্ধ করে ভেতরে এটিএম রেখে আজ বিয়ে করতে যাচ্ছে। বিয়ের খরচের জন্যই চুরি। প্রীতম গুগল ম্যাপ আর স্যাটেলাইট ফুটেজ হ্যাক করে রমেশের দোকানের ভেতরের ছবি বের করে ফেলে। সততা দেখে পেদ্রো ফোর্স নিয়ে গিয়ে দেখতে পায় রমেশের দোকান বন্ধ। তালা ভেঙে ঢুকে তারা বোরকাগুলো পায়। ভেতরে কাপড় দিয়ে ঢাকা এটিএম মেশিনটাও মিলে যায়, তবে ক্যাশ টাকা গায়েব। এরপর পুলিশ সোজা রমেশের বাড়ির সামনে গিয়ে বরযাত্রী সহ রমেশকে তাড়া করে ধরে ফেলে। রমেশ মহিলার ওড়না মাথায় দিয়ে লুকানোর চেষ্টা করলেও পেদ্রো তাকে ধরে থানার লকআপে পুরে দেয়। প্রীতমের ব্রেন দেখে ফিদা হয়ে পেদ্রো জানতে চায়, 15 মিনিটে কিভাবে ট্রেস করলি? প্রীতম জানায়, বাড়িতে দাদু একা, তাকে যেতেই হবে। পেদ্রো নিজেই জিপে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। গাড়িতে প্রীতম শখ বুঝায়, ক্রাইম করার সময় তারা নিশ্চয়ই ফোনে কথা বলবে। আমি চুরির সময় ওই টাওয়ারের 25টা কলের মধ্যে বারবার ঘোরাফেরা করা কলটা হ্যাক করে লোকেশন বের করি। তারপর সোশ্যাল মিডিয়া সার্চ করতেই পেয়ে যাই একজনের আজকে বিয়ে। ব্যাস, হিসাব মিলে গেল। প্রীতম জানায় সে আগে আইটি ফার্মে থাকলেও এখন ভ্যাকুয়াম ক্লিনারের ইঞ্জিনিয়ার। নামার সময় সে দাদুর টেপ রেকর্ডটা খুঁজে দেওয়ার অনুরোধ করলে পেদ্রো কথা দেয়। প্রীতমকে নামিয়ে পেদ্রো ফিরতেই ডিআইজির ফোন আসে। খবর মেলে ক্রীড়ামন্ত্রীর বাড়িতে নাকি বিশাল ডাকাতি হয়েছে। পেদ্রোকে এখনই যেতে হবে। সেখানে গিয়ে পেদ্রো জানতে পারে আসলে ডাকাতি নয়, জানালার টোপকে মন্ত্রীর বউয়ের দামি মোবাইলটা চুরি হয়ে গেছে। কথাটা শুনে পেদ্রো আইডিয়া করে বলে, স্রেফ একটা ফোন চুরির জন্য হাই সিকিউরিটি বাড়িতে কোন দুঃখে চোর আসবে? সে পিএকে বোঝায় যে ফোন চোরে নেয়নি, ঘরেই কোথাও হারিয়েছে। ঠিক তখনই খেলতে আসা মন্ত্রীর ছোট ছেলে ভিনির হাতের পোড়া দাগ দেখে পেদ্রোর খটকা লাগে। সে ভিনিকে ফোনের কথা জিজ্ঞাসা করতেই পিচিটা দৌড়ে পালিয়ে যায়। পেদ্রো বুঝতে পারে ফোন চোরে নেয়নি, পিচিটাই লুকিয়েছে। কিন্তু পিএ কথাটা মন্ত্রীকে বলতে গেলেই মন্ত্রী রেগে গিয়ে পেদ্রোকে বাচ্চাকে চোর বানানোর জন্য ছাড়ি দেয়। ঝামেলা না বাড়িয়ে পেদ্রো দোকান থেকে সেম কালারের একটা নতুন ফোন কিনে থানায় ফেরে। সেখানে লকআপের চোর রমেশকে কচি পাঠার মাংস ও সিগারেটের বিনিময়ে রাজি করিয়ে নতুন উদ্ধার হওয়া মোবাইলটা নিয়ে মন্ত্রী বাড়িতে চলে যায়। আসলে সে রমেশকে চোর বানিয়েছিল। পেদ্রো ভেবেছিল রিসেট মারা নতুন ফোন দেখে কেউ কিছু বুঝতেই পারবে না। কিন্তু সেখানে গিয়ে মন্ত্রী দেখতে পায় অলরেডি ভিনির ঘর থেকে আসল ফোনটা খুঁজে পেয়ে গেছে। এমন চালবাজি ধরা পড়ায় মন্ত্রী ডিআইজিকে বলে পেদ্রোকে শাস্তি হিসেবে সাইবার সেলে ট্রান্সফার করিয়ে দেয়। ডিজিটাল অ্যানালগ পেদ্রোর সাইবার সেলে প্রথম দিন ডিউটিতে অবস্থা খারাপ হয়ে যায়। সে কম্পিউটার অনই করতে পারছিল না। অন্য স্টাফ এসে অন করে দেয়। এরপর এক রেস্টুরেন্টের মালিক এসে অভিযোগ করে তার ক্লাউড স্টোরেজে হ্যাকার অ্যাটাক হয়ে ফাইল মুছে গেছে। টেকনোলজির কিছুই না জানা পেদ্রো রেগে বলে, ক্লাউড মানে তো মেঘ,
আপনার ফাইল কি আকাশে উঠছে নাকি? লোকটা পেদ্রোর মূর্খতা দেখে স্টেশনেই তাকে অপমান করে বসে। সবাই সামনে অপমানের শিকার হয়ে পেদ্রো সোজা ডিআইজি অফিসে গিয়ে কাকুতি মিনতি করে তাকে আবারও ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়ার জন্য বলে। ডিআইজি জানায় মন্ত্রী ক্ষেপে থাকায় এখন কিচ্ছু করা যাবে না, তবে সাইবার ছেলে 2-3টা কঠিন কেস সলভ করতে পারলে তাকে আগের জায়গায় ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। আশার আলো পেয়ে পেদ্রো মনে মনে প্রীতমের হেল্প নেওয়ার জন্য হিসাব কষে নেয়। সে সোজা প্রীতমের বাড়িতে গিয়ে তেল মারা শুরু করে আর তার দাদুর টেপ রেকর্ড খোঁজার আশ্বাস দিতে শুরু করে। খবরটা শুনে প্রীতম খুবই খুশি হয়ে যায়। সেই সুযোগে পেদ্রো আরও 3টা কেস সলভ করে দেওয়ার জন্য আবদার করে। প্রীতম রাজি না হতে চাইলে পেদ্রো দাদুর টেপ রেকর্ডারটা আর খুঁজবে না বলে সোজা জানিয়ে দেয়। বাধ্য হয়ে দাদুর টানে প্রীতম রাজি হয়ে যায়। পেদ্রো ফুরফুরে মেজাজে বাড়ি ফেরে, যেখানে তার বউ বার্থডে সারপ্রাইজ রেডি করেছিল। তখনই নিউজ অ্যাঙ্কার অ্যানা প্যানিক হয়ে ফোন করে পেদ্রোকে জানায় এক লোক ইমেলে হুমকি দিয়েছে যে আজ রাত 11:59 তার বউ আর তার নতুন প্রেমিককে গুলি করে মেরে তারপর সে নিজেই সুইসাইড করবে। মরার আগে রিসেপশনে চিঠি রেখে যাবে, যা কাল টিভিতে পড়তে হবে। নতুন বছর শুরু হতে মাত্র 5 ঘন্টা বাকি আছে। পেদ্রো একা না বুঝে সাথে সাথেই প্রীতমকে ফোন করে। প্রীতম প্রথমে বের হতে না চাইলেও লোকটা সুইসাইড করবে শুনে তার পুরনো ট্রমা জেগে ওঠে এবং সে হেল্প করতে রাজি হয়ে যায়। ওদিকে বন্দুক গুছিয়ে বুড়ো মা ও ছেলের থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বের হয় সেই লোকটা। প্রীতম এসে অ্যানার মেইলে ট্র্যাকার কোড পাঠিয়ে সেটা সেই লোকের কাছে ফরওয়ার্ড করতে বলে। প্রীতম স্টেপ মেইল আইডিটা ঘেটে লোকটার ক্যারেক্টার স্ক্যান করে ফেলে। মেইল আইডি কার্লোস লোভো 1980, অর্থাৎ নাম কার্লোস ও জন্ম 1980-তে। সেই সাথে সে বন্দুক চালাতে জানে এবং ইমেজ নিয়ে সচেতন, তাই সে কোনো গ্যাংস্টার নয়, 100% পুলিশ অফিসার। পাশাপাশি রিসেপশনে চিঠি রাখার কথা বলায় নিশ্চিত তারা কোনো হোটেলেই উঠেছে। ঠিক তখনই কার্লোসের মেইলটা ওপেন করতে প্রীতম তার ফোনে লাইভ অ্যাক্সেস পেয়ে যায়। প্রোফাইল ঘেটে জানা যায় সে সত্যি পুলিশের সাব ইন্সপেক্টর। তার বউয়ের প্রেমিক নিতিনের নামে হোটেল শান্তা কাতারিয়ানে রুম বুকিং পাওয়া গেছে। কুলু পেতেই পেদ্রো প্রীতমকে নিয়ে হোটেলের দিকে রওনা দেয়, কিন্তু জিপিএসে দেখাচ্ছে পৌঁছাতে 7 মিনিট দেরি হবে। তাই সময় বাঁচাতে প্রীতম জলদি হোটেলের রিসেপশনে ফোন লাগায়। রিসেপশনটা ফোন ধরার আগেই কার্লোস হোটেলে পৌঁছে সুইসাইড লেটার জমা দিয়ে বউয়ের রুম নম্বর জেনে তার দিকে এগিয়ে যেতে শুরু করে। ততক্ষণে তারা দুজনেও দৌড়ে হোটেলে এসে হাজির। পেদ্রো পথ আটকালে কার্লোস ফাঁকা গুলি চালায় আর তাকে থামতে বলে। তবুও পেদ্রো পেছন না হটে ঠান্ডা মাথায় বোঝায় ডিউটি থাকলে ফ্যামিলিকে টাইম দেওয়া কতটা কঠিন। কার্লোস ভেঙে পড়ে চোখে জল আনলেও নিজেকে শক্ত করে রুমে ঢুকে স্ত্রীর দিকে পিস্তল উঁচিয়ে ধরে। ঠিক তখনই পেদ্রো পেছন থেকে চিৎকার করে তার ছেলের কথা মনে করিয়ে দিয়ে বলে, আজকে তুমি গুলি চালালে তোমার নিষ্পাপ ছেলেটা প্রতিটা নতুন বছরে অভিশাপ বইবে। তার বাবা একজন খুনি। কথাটা কার্লোসের বুকে বিঁধে যায়। সে ট্রিগার না চেপে শান্ত হয়ে বেরিয়ে আসে। এভাবেই পেদ্রোর প্রথম কেস সলভ হয়ে যায়। পেদ্রো প্রীতমকে বাড়িতে এনে গরম দুধ আর মদ নিয়ে আড্ডা মারতে বসে যায়। ঠিক তখনই পেদ্রোর স্ত্রী স্টেশে এসে মারাত্মক ঝগড়া বাঁধায়। আজকে তাদের মৃত ছেলের জন্মদিন ছিল, অথচ পেদ্রোর ডিউটিতে ব্যস্ত থাকায় সে ক্ষোভ ঝাড়তে শুরু করে। পেদ্রো চিৎকার করে বলে, আমাদের ছেলে তো বেঁচে নেই, মৃত ছেলের কিসের জন্মদিন? আসলে পেদ্রোর ছেলের মৃত্যুর কষ্ট ভুলতেই কাজে ডুবে থাকতো। স্টেসির আগের মাথায় ছেলের মৃত্যুর জন্য পেদ্রোকেই দায়ী করে খোঁটা দেয়। ছোট থেকে ছেলের বিশ্বাস ছিল তার বাবা ব্যাটম্যানের মতো তাকে বাঁচাবে, অথচ পেদ্রো তা পারেনি। এমনকি সে নিজের গায়িকা হওয়ার ক্যারিয়ার বিসর্জন দিলেও পেদ্রো তাকে সামান্য সময়টুকু দেয় না। এক পর্যায়ে স্টেচে রেগে এক কাপড়ে বাড়ি থেকে চলে যায়। পেদ্রো ফ্রাস্ট্রেট হলেও ইগোর কারণে তাকে আটকায় না। কয়েকদিন পর পেদ্রো প্রীতমকে ডেকে দাদুর টেপ রেকর্ডার পাওয়ার খবর দেয়। প্রীতম থানায় গিয়ে প্লেটটা দেখে খুশি হলেও উল্টে পাল্টে দেখে ভেতরের ক্যাসেটটা মিসিং থাকায় খুব কালো হয়ে যায়। প্লাস্টিকের নয়, দাদির আওয়াজ রেকর্ড থাকা ক্যাসেটটাই ছিল তাদের আসল দরকার। পেদ্রো রেগে গিয়ে জয়ন্তকে যেভাবে হোক ক্যাসেট উদ্ধার করতে বলে, আর জয়ন্ত মনে মনে মহাবিরক্ত হয়ে যায়। ঠিক তখনই টিভিতে ব্রেকিং নিউজ ওঠে, ক্রীড়ামন্ত্রীর ছেলে ভিনি কিডন্যাপ হয়েছে। খবরটা শুনে পেদ্রোর মাথায় বুদ্ধি খেলে। ভিনিকে উদ্ধার করতে পারলে মন্ত্রী খুশি হয়ে তাকে আবারও ক্রাইম ডিপার্টমেন্টে ফিরিয়ে নেবে। মন্ত্রীর বাড়িতে তখন সিসিটিভি দেখে পুলিশ কনফিউজড, কারণ ভিনি স্কুল থেকে বাড়িতে ঢুকলেও বাড়ি থেকে বাইরে বের হওয়ার কোনো ফুটেজ নেই। হঠাৎ কিডন্যাপারের ফোন আসে এবং 5 কোটি টাকার মুক্তিপণ না দিলে ভিনিকে কেটে পার্সেল করে পাঠানো হুমকি দেয়। কল ট্রেস করতে তারা সেখানে গিয়ে হাজির হয়। মন্ত্রী পেদ্রোকে দেখে খেপলেও ডিআইজি তাকে সামলায়। পেদ্রো ট্র্যাকিং অ্যাপ দিয়ে কিডন্যাপারের নম্বর সার্চ করতেই ববি সিকোরা নামের একটি নাম ভেসে ওঠে। গোয়া শহরে এই নামের একজনকে খুঁজে পেয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় এটা একটা রেন্টাল শপ, কিন্তু সেখানে গিয়ে পুলিশ ভিমরি খায়। সেখানে পুলিশ দেখতে পায় ববি সিকোরা 102 বছরের এক বৃদ্ধ, যিনি 2 মাস আগে কোমায় থাকার পর আজই মারা গেছে।
এবং তার কফিন সাজানো হয়েছে। পুলিশ শিওর হয়ে যায় এই বৃদ্ধের পক্ষে কিডন্যাপ করা কখনোই সম্ভব নয়। ঠিক তখনই জয়ন্ত জানায় অপরাধীরা ববি সিকোয়ারের চুরি করা আইডি দিয়ে ওই ফেক সিমটা তুলেছিল। এই কথা শুনে মন্ত্রী পেদ্রোকে অপমান করে তাড়িয়ে দিতে চায়। চলে যাওয়ার আগে পেদ্রো সব ক্ষোভ উপড়ে দিয়ে বলে, পুলিশ কাজ বোঝে, আপনার মতো মন্ত্রীরা কাজ করতে দেয় না। আগেরবার সুযোগ দিলে হয়তো তখনই ফোনটা উদ্ধার করা হতো। এবার নিজের স্টাইলে কাজ করতে দিলে ভিনিকে উদ্ধার করেই ছাড়বো। এই বলে প্রীতমকে ফোন লাগিয়ে সে বের হয়ে যায়। পেদ্রো গাড়িতে বসতেই পিয়ে দৌড়ে এসে জানায় মন্ত্রী ক্ষমা চেয়েছে এবং তাকে নিজের মতো করে কাজ করার পারমিশন দিয়ে দিয়েছে। প্রীতমকে নিয়ে মন্ত্রী বাড়িতে ঢুকতেই পিয়ে তাকে ভ্যাকুয়াম ক্লিনারের সেলসম্যান বলে খোঁটা দেয়। তবে তারা দুজন তার কথায় কোনো পাত্তাই দেয় না, কারণ ঠিক তখনই পিয়ের মোবাইলে কিডন্যাপারের কল আসে। পেদ্রো কিডন্যাপারকে কথার জালে আটকে রাখে আর প্রীতম ল্যাপটপে কল ট্রেস করে লাইভ লোকেশন বের করে ফেলে। প্রীতমের সন্দেহ ছিল কিডন্যাপার হয়তো দুইটা ফোন ইউজ করছে, একটা কল করার বার্নার ফোন, অন্যটা পার্সোনাল স্মার্টফোন। বার্নার ফোন থেকে কল করে বন্ধ করলেও প্রীতম নেটওয়ার্কের রেঞ্জ ক্যালকুলেটর করে ধরে ফেলে। ওই বার্নার ফোনের লোকেশনের সাথে একটা নির্দিষ্ট পার্সোনাল সিমে বারবার মুভ হচ্ছে। ব্যাস, কিডন্যাপারের আসল সিম বের হয়ে যায়। প্রীতম ডিটেলস বের করতে পেদ্রো জয়ন্তর টিমকে নদীর পাশে ওই লোকেশনে পাঠিয়ে দেয়। জয়ন্ত বাড়িটাকে ঘিরে ফেলে জানায় কিডন্যাপার ভেতরেই আছে আর বিকেলে সে একটা রেস্টুরেন্টে যাবে। পেদ্রো তখন বলে, লোকটা খাওয়ার জন্য বের হওয়া মাত্রই ভিনিকে নিরাপদে উদ্ধার করে নাও, কেসটা ইজিলি সলভ হবে ভেবে পেদ্রো রিল্যাক্স হলেও প্রীতম বলে, এত দ্রুত খুশি হবেন না স্যার, খেলা কিন্তু এখনো বাকি আছে। প্রীতম ডিটেলস ঘেটে বুঝতে পারে এই পুরোটা একটা ফাঁদ আর এর পেছনে জড়িত রয়েছে মন্ত্রী বউ শ্রদ্ধা। কথা শুনে পেদ্রোর হাত পা ঠান্ডা হয়ে যায়। তবে প্রীতম ফুল গ্যারান্টি দিয়ে প্রমাণ দেখাতে শ্রদ্ধার সোশ্যাল মিডিয়া ঘাঁটতে শুরু করে। সে দেখতে পায় শ্রদ্ধা আগের দিনে 50টা ছবি পোস্ট করলেও ঠিক 9 দিন আগে হঠাৎ করে তার সবকিছু বন্ধ হয়ে যায়। প্রীতম যুক্তি দেয়, ছেলে কিডন্যাপ হলো 2 দিন আগে, সে 9 দিন আগে থেকে শোকে পোস্ট দেওয়া বন্ধ করলো কেন? কনফার্ম হতে প্রীতম শ্রদ্ধার ঘরের অ্যালেক্সার পাসওয়ার্ড হ্যাক করতে দুনিয়ার কঠিন কঠিন কোড দিতে শুরু করে। পেদ্রো হুট করে বলে ওঠে 1 2 3 4 5 এটা দিয়ে ট্রাই করো, আর অবিশ্বাস্যভাবে অ্যালেক্সা খুলে যায়। অ্যালেক্সার ভয়েস কমান্ড ঘেটে পাওয়া যায় শ্রদ্ধা অনলাইনে ঢিলেঢালা মাস্ক ও হ্যাট অর্ডার করেছিল এবং লোকাল বাসে চড়ে একটা রিসোর্টে যাওয়ার জন্য রুম সার্চ করছিল। মন্ত্রীর বউ লোকাল বাস খোঁজায় সন্দেহ 1 লাফে 100% হয়ে যায়। প্রমাণ জোগাড় করতে ওরা শ্রদ্ধার ড্রাইভারকে ধরে। পেদ্রো কানের নিচে 2টা চর মারতে ড্রাইভার উগড়ে দেয়। সেদিন সে ম্যাডামকে একটা শপিং মলের সামনে নামিয়ে দিয়েছিল। প্রীতম তার ফোনে লোকেশন হিস্ট্রি হ্যাক করে দেখতে পায় সে সত্যি কথা বলছে। ওরা ছক মিলায় শ্রদ্ধা শপিং মলে নেমে সিক্রেট দরজায় বাসে চেপে রিসোর্টে চলে গেছে। সততা যাচাই ওরা রিসোর্টে গিয়ে সিসিটিভি হ্যাক করে দেখতে পায় ছদ্মবেশী শ্রদ্ধার সঙ্গে এক লোক রুমে ঢুকেছে, যে আসলে ভিনি সেই কিডন্যাপার। কাছে বাংকার থাকায় তারা দুজনেই ট্রলারে নদী পার হয়ে যায়। 4:30টায় কিডন্যাপার বাইরে বের হলে জয়ন্ত তার পিছু নেয় আর পেদ্রো জানালা দিয়ে ঘরে ঢোকে, কিন্তু ভিনি সেখানে ছিল না। ভিনিকে না পেলেও পেদ্রো সেখান থেকে ওই লোকটার সঙ্গে শ্রদ্ধার গোপন ছবিগুলো নিজের ফোনে তুলে লাফ দিয়ে পালিয়ে আসে। এরপর পেদ্রো শ্রদ্ধার মুখোমুখি হয়ে ছবিগুলো দেখাতেই শ্রদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বাধ্য হয়ে সে সত্যি উগরে দেয় কলেজে ওই ছেলের সঙ্গে তার প্রেম ছিল। সে জেলে যাওয়ায় বাবার চাপে শ্রদ্ধার মন্ত্রীর সঙ্গে বিয়ে হয়ে যায়। জেল থেকে বের হয়ে ছেলেটা শ্রদ্ধাকে রিসোর্টে ডেকে পাঠায় আর 5 কোটি টাকা দাবি করে। শ্রদ্ধা টাকা দিতে না চাইলে সে ভিনিকে কিডন্যাপের নাটক সাজিয়ে মন্ত্রী থেকে 5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। শ্রদ্ধা রাজি না হলে লোকটা কলেজের পুরনো অন্তরঙ্গ ছবি লিক করে মন্ত্রীর ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেয়। বাধ্য হয়ে শ্রদ্ধা চুপ থাকে। তবে সে জানায় এই প্ল্যানে পুলিশের চোখ ফাঁকি দিতে এক মারাত্মক জিনিয়াস হ্যাকার জড়িত। পেদ্রো হ্যাকার সম্পর্কে জানতে চাইলে উঠে আসে মার্টিনের নাম। মার্টিন তখন এক বিজনেস তানেজার মিল হ্যাক করতে হোটেলের বাইরে ল্যাপটপ নিয়ে ওত পেতে বসেছিল। তানেজা নামতেই মার্টিন তার বাবার হার্ট অ্যাটাকের নাটক করে তার ফোন চেয়ে ওটিপি দেখে নেয় এবং পাসওয়ার্ড বদলে মেইল অ্যাক্সেস করে ফেলে। কাজ শেষ করে সে ক্লায়েন্টকে টাকা পাঠানোর কথা বলে। এরপর মার্টিন ক্যাফেতে বসে শ্রদ্ধার এক্সকে ফোন করে এবং সতর্ক করে দেয়। সে বলে পুলিশ তোমাকে চিনে ফেলেছে, তোমার ফোন ট্যাপড আর বাড়ি ঘেরাও। মার্টিন আসলে ইচ্ছে করে ঢিল দিয়েছিল যাতে সে ধরা পড়ে। সে ঘড়ি ধরে পেদ্রোর উপস্থিতি আর জয়ন্ত তাড়া করা সবসময় হুবহু বলে দেয়। মার্টিন ভেবেছিল জয়ন্ত তাকে ধরতে এসেছে, কিন্তু জয়ন্ত স্রেফ ক্যাফের কাউন্টার থেকে একটা পুরনো ক্যাসেট নিতে এসেছিল। সেটা প্রীতমের দাদুর টেপ রেকর্ডারে হারিয়ে যাওয়া সেই ক্যাসেটটা ভেবে পেদ্রো এবং প্রীতমকে ডেকে আনা হয়। তবে প্লে করতে বাজে আধুনিক গান। চরম হতাশ হয় প্রীতম আর সেই সুযোগে মার্টিন সেখান থেকে কেটে পড়ে। আবার কেসে ফিরে প্রীতম বাড়ির ওয়াইফাই হিস্ট্রি ঘেটে দেখতে পায় ভিনির ঘর থেকেই সবচেয়ে বেশি ডাটা খরচ হয়েছে।
কাজের লোক জানায় ভেনি সারাদিন মোবাইলে টিকটক মারার গেম খেলে আর অন্ধকার কোণে কোণে ঘুরে বেড়ায়। প্রীতম আসল জট খুলে মন্ত্রীকে জানায় ভেনিকে কেউ তুলে নেয়নি, সে অনলাইনের ফাঁদে পড়েছে। হ্যাকার এই টিকটিক গেমের বাহানায় ভেনিকে দিয়ে পুরো বাড়ির ম্যাপ স্ক্যান করিয়েছে এবং সিসিটিভির কন্ট্রোল নিয়ে ভেনিকে সিসিটিভির নজর এড়িয়ে বের হওয়ার জন্য সিক্রেট রাস্তা দেখিয়ে দিয়েছে। ভেনি ল্যাপটপ খুলতে পাসওয়ার্ড লাগায়। পেদ্রো স্কুলে ভেনির সঙ্গে ক্লাসে ঘুমানো বেস্ট ফ্রেন্ডকে থানায় নিয়ে আসে। পিচিটা প্রথমে বেয়াদবি করলেও পেদ্রোর ধমক শুনে পাসওয়ার্ড বলে দেয়। প্রীতম ল্যাপটপ খুলে দেখতে পায় ভেনি আসলে চরম ভয়ঙ্কর ব্লু হোয়েল গেম খেলছিল। প্রীতম গেমটির ভয়াবহতা বুঝিয়ে বলে রাশিয়ার এক সাইকোপ্যাথ গেমটা বানিয়েছিল। শুরু হয় ছোট ছোট দুষ্টুমি দিয়ে আর শেষটা হয় সুইসাইড করা। সুইসাইডের কথা শুনতেই পেদ্রোর মন ভেঙে পড়ে, কারণ তার নিজের ছেলেও একইভাবে কুয়োয় লাফ দিয়ে সুইসাইড করেছিল। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করে বাচ্চারা কেন এই গেমটা খেলে। প্রীতম বলে অ্যাপ ইনস্টলের সময় গোপন পারমিশন নিয়ে হ্যাকাররা সিক্রেট ভিডিও রেকর্ড করে লিক করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে এবং বাচ্চাদেরকে সুইসাইড করতে বাধ্য করায়। ল্যাপটপ অন করতেই ওপাশের ওয়েবক্যাম দিয়ে হ্যাকার মার্টিন প্রীতমের মুখ দেখে চিনে ফেলে, তবে সে চুপচাপ পরবর্তী কাণ্ড দেখতে থাকে। প্রীতম হিস্ট্রি ঘেটে ভেনির টাক্সের ভিডিও দেখতে দেখতে হঠাৎ করেই খেয়াল করে ওয়েবক্যামের রেড লাইট জ্বলছে। সে বলে হ্যাকার আমাদেরকে লাইভে দেখছে। মার্টিন তখন ল্যাপটপ থেকে লাউডস্পিকার হেসে বলে একদম ঠিক ধরেছ। ভয়ে প্রীতম ল্যাপটপ বন্ধ করে দিলে সাথে সাথে শ্রদ্ধার ফোনে মার্টিনের কল আসে। শ্রদ্ধা লাউডস্পিকার অন করতে মার্টিন হেসে বলে ল্যাপটপ অফ করে লাভ নেই ম্যাডাম, আমি এখনও ঘরের ভেতরে তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। মার্টিন ঘরের ভেতরে কে কোথায় দাঁড়িয়ে আছে সব বলে দিলে সবাই ভয় পেয়ে যায়। মার্টিন হুমকি দেয় জানালার কাছে যেও না, বাইরে স্নাইপার রেডি আছে। ফোন প্রীতমের হাতে এলে সে লোকেশন ট্র্যাকিংয়ের চেষ্টা করে, কিন্তু মার্টিন হেসে বলে ভিপিএন ইউজের কারণে লাভ হবে না। প্রীতম এবার ব্রেন খাটায়, ক্যামেরা ছাড়া মার্টিন দেখছে কিভাবে। সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন করলে মার্টিন সঠিক উত্তর দেয়। এরপর প্রীতম সোফায় বসে পজিশন জানতে চাইলে মার্টিন ভুল উত্তর দেয়। প্রীতম ফোন ডান বা বাম কানে ধরেছে, তাও সে বলতে পারে না। এবার প্রীতম পেদ্রোর দিকে ফোনটা ছুঁড়ে মারতেই মার্টিন বলে তুমি মন্ত্রীর সার্টিফিকেটের সামনে দাঁড়িয়ে আছো, অথচ সেখানে পেদ্রো দাঁড়িয়েছিল। এই এক চালেই প্রীতম মার্টিনের জাদুকরি ভুতুরে খেলা ধরে ফেলে। সে বুঝতে পারে মার্টিন কাউকে লাইভ দেখতে পাচ্ছে না। ভেনির টিকটক গেমের তোলা ম্যাপের ওপরে ওয়াইফাই সিগন্যালের রেফ্লিকেশন দেখে প্রীতম হ্যাকারকে তাচ্ছিল্য করতে মার্টিন তা হাততালি দিয়ে মেনে নেয়, কিন্তু পর মুহূর্তে সে প্রীতমের অতীতের নাম ধরে ডেকে ওঠে। গোপন নাম শুনে প্রীতম শক্ট হয়ে দৌড়ে বাড়ি গিয়ে ব্যাগ গোছাতে শুরু করে এবং দাদুকে শহর ছাড়তে বলে। ঠিক তখনই বারান্দায় ঢিল মেরে ফেলে যাওয়া পেনড্রাইভ ল্যাপটপে দিতে মার্টিনের করা রেকর্ড বেজে ওঠে। তোকে 3 বছর ধরে খুঁজছি কোভিড, ভাগ্যিস আজকে তোকে পেয়ে গেলাম। সেই পুরনো লাইট হাউসের ছবি দেখে একটা হাসপাতালে যেতে বলে। হাসপাতালে যেতে রুমে ঢোকার মেসেজ আসে। প্রীতম আইসি রুমে ঢুকে দেখতে পায় বেডে একজন মহিলা জ্যান্ত লাশের মতো নিথর হয়ে শুয়ে আছে। নাম দেখেই প্রীতম হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে, পা জড়িয়ে ক্ষমা চাইতে শুরু করে। আড়ালে লুকিয়ে মার্টিন এই দৃশ্য দেখে চরম তৃপ্তি পায়। অন্যদিকে পেদ্রো বাড়ি ফিরে মৃত ছেলের ল্যাপটপ অন করতে এসে দেখতে পায় সে ব্লু হোয়েল গেম খেলতো। পেদ্রো বুঝে যায় তার ছেলেও এই সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল। এরপর সে আনঅফিসিয়ালি কোভিড সানিয়ের খোঁজ নিতে শুরু করে এবং জানে যে সে এক নামী কলেজের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। প্রীতমকে না পেয়ে লোকেশন ট্রেস করে পেদ্রো হাসপাতালে এসে জানতে চায় কে তুমি প্রীতম, তোমার আসল পরিচয় কি। তখন প্রীতম স্বীকার করে স্যার আমি একজন খুনি, আমি একজনকে খুন করেছিলাম। তখন প্রীতম তার অতীত বলতে শুরু করে। সে তখন কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। করা প্রফেসরের ক্লাসে প্রীতম লেট করে ঢোকার জন্য ভুয়া হাসপাতালের অজুহাত দেখায়। প্রফেসরের অঙ্কের হিসাব ও মোবাইলের হেলথ অ্যাপ স্টেপ কাউন্ট চেক করায় প্রীতমের মিথ্যা ধরা পড়ে যায়। প্রফেসরের কাছে অপমানিত হয়ে সে রাগে সেখান থেকে চলে যায়। এরপর প্রীতম প্রতিশোধ নিতে প্রফেসরের মেইল হ্যাক করে তার পরকীয়ার গোপন ছবি পেয়ে যায়। প্রীতম ফেক মেইল থেকে ছবিগুলো প্রফেসরের বউ ও কলেজের সবার কাছে পাঠিয়ে দেয়। পরদিন কলেজে ঢুকতে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। ক্লাসরুমের বোর্ডে সেই প্রাইভেট ছবি দেখে প্রফেসর অপমানে মাথা নিচু করে বাড়ি ফেরে। বাড়িতে বউয়ের ঘৃণা ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে প্রফেসর লাইট হাউস থেকে লাফিয়ে সুইসাইড করে। এই অনুশোচনাতে সে নিজের নাম কোভিড সানিয়া বদলে শহর ছেড়ে পালিয়েছিল, কিন্তু জীবনের এই ট্রমা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। পেদ্রো প্রীতমকে সান্ত্বনা দিয়ে কষ্ট পেতে বারণ করে। এরপর অনলাইন ঘেটে জানা যায় আইসিও সেই মহিলা প্রফেসরের স্ত্রী, আর তাদের মার্টিন নামে একটা ছেলেও আছে যে এতদিন ইউএসএতে ছিল। প্রীতমও বুঝতে পারে যে এই মার্টিনে বাবার মৃত্যুর বদলা নিতে এসেছে। এদিকে মার্টিন শ্রদ্ধার এক্সকে 10 লক্ষ টাকা ফেরত দিয়ে ভেনিকে ছাড়াতে মানা করে দেয়। সে সোজা মন্ত্রীকে ফোন করে ভেনির কাটা আঙুলের ছবি পাঠাতেই মন্ত্রীর বউ কান্নায় ভেঙে পড়ে। মার্টিন করার নির্দেশ দেয় প্রীতমকে দিয়েই 5 কোটি টাকার ক্যাশ পাঠাতে হবে, না হলে ভেনিকে শেষ করে দেওয়া হবে। টাকা রেডি হতেই প্রীতম মাস্টার প্ল্যান করে। পিয়ের ভাঙা মোবাইলের মাদারবোর্ডটা টাকার বান্ডিলে লুকিয়ে রাখে।
যাতে লোকেশন ট্রেস করা যায়, আর ব্যাগের পকেটে একটা ডামি ফোন রাখে যাতে মার্টিন ওটা ফেলে দেয়। তবে বের হওয়ার সময় পানির কল থেকে অদ্ভুতভাবে নুডলস পড়ার কথা জানায় রাঁধুনি, কিন্তু মন্ত্রী তাকে বকা দিয়ে তাড়িয়ে দেয়। এরপর প্রীতম ব্রিজে মার্টিনের মুখোমুখি হতে মার্টিন তাকে মারধর করে চিৎকার করে বলে, তোর ভুলের জন্য আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। প্রীতম পায়ে ধরে ক্ষমা চাইতে মার্টিন বলে, কাল সকালে আমার বাবা যেখান থেকে লাফ দিয়েছিল তুইও সেখান থেকে সুইসাইড করবি, না হলে ভিনিকে জ্যান্ত পোড়াবো। এই বলে সে প্রীতমের হাতে 8 ঘন্টার টাইমারের একটা ঘড়ি পরিয়ে দেয়। এরপর ফোনটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে জিপে চেপে মার্টিন চলে যায়। মার্টিন প্রীতমকে লাথি মেরে সেন্সলেস করে তার ফোন থেকে পেদ্রোকে ভিনিকে নিয়ে ফেরার মিথ্যা মেসেজ পাঠায়। জিপিএস দেখে সবাই ভাবে সত্যি গাড়ি আসছে, কিন্তু গাড়ি থামতেই দেখা যায় সেখানে ভিনি নেই, স্রেফ রক্তমাখার ডামি ফোনটা পড়ে আছে। জ্ঞান ফিরতেই প্রীতম দৌড়ে সে টাকার বান্ডিলে লুকিয়ে রাখা মাদারবোর্ডের লাইভ লোকেশন ট্রেস করে দেখতে পায় মার্টিন শহরের একটা হোটেলে আছে। পেদ্রোর টিম নিয়ে পৌঁছলে 200টা রুমের মধ্যে ওখানে খোঁজা মুশকিল হয়ে পড়ে। তখন প্রীতম বুদ্ধি বের করে ট্রাপ ফ্লোরে কনস্টেবলদের চিৎকার করতে বলে। সে মাদারবোর্ডে অটো অ্যান্সার অন করে দিয়েছিল। জয়ন্ত এক দরজার সামনে চিৎকার করতেই প্রীতম ফোনে আওয়াজ পেয়ে রুমটি চিহ্নিত করে। পুলিশ দরজা ভাঙলে ততক্ষণে মার্টিন পালিয়ে যায়, আর মাদারবোর্ডে লিখে রেখে যায় টাইমারের আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। মার্টিন হোটেলের বাইরের এক গাড়ি চুরি করে পালালে তখনই গাড়ির মালিক কমপ্লেন করতে চলে আসে। প্রীতম চট করে তাকে জিজ্ঞাসা করে, আপনার গাড়িতে কি অটোমেটিক টোল কাটার ফ্ল্যাশ চালু আছে? টোল কাটলে কি কোনো মেসেজ আসে? মালিক হ্যাঁ বলতে প্রীতম বলে, তার মানে টোল প্লাজা পার হলে সিগন্যাল পাবো। কিছুক্ষণ পর টোল কাটতে পুলিশ ধাওয়া করে, কিন্তু মার্টিন টের পেয়ে গাড়ি ফেলে লোকাল বাসে চম্পট দেয়। পুলিশ এসে দেখতে পায় ফাঁকা গাড়ি সেখানে পড়ে আছে, আর উইন্ডোতে লেখা আছে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। প্রীতম টোল প্লাজা টাওয়ার ঘেটে মার্টিনের গোপন সিমটা ট্র্যাক করে ফেলে। সে দেখতে পায় একই সঙ্গে অনেক মোবাইল মুভ করছে, মানে সে বসে আছে। পুলিশ বাস থামালেও মার্টিন বুদ্ধিমত্তার সঙ্গে ফোনটা এক বৃদ্ধার ব্যাগে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। প্রীতম ফোনটা নিতেই মেসেজ আসে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, সাথে ভিনির একটা ছবি আর সেখানে 2টা আঙুলি কাটা দেখাচ্ছে। পেদ্রোর মনে খটকা লাগে। মার্টিনের দেওয়া ঘড়িতে হয়তো মাইক্রোফোন আছে। সে ঘড়িটা খুলে দূরে গিয়ে গোপনে প্ল্যান বানায় প্রীতম সত্যি সত্যি সুইসাইড করার নাটক করবে, আর বদলা দেখার লোভে মার্টিন সেখানে আসলে পেদ্রো তাকে ধরে ফেলবে। প্ল্যান মতো প্রীতম লাইট হাউসের দিকে রওনা দেয়। ঠিক তখনই পেদ্রোর মনে পড়ে ভিনির হাতে একটা আগুনের পোড়া দাগ ছিল, অথচ মার্টিনের পাঠানোর ছবিতে সেই দাগটা নেই। প্রীতম ছবি জুম করে পিক্সেল ঘেটে দেখতে পায় ওটা আসল ছবি নয়, পুরোটাই ছিল এআই জেনারেটেড ফেক ছবি। তার মানে ভিনি আসলে হ্যাকার মার্টিনের কাছে নেই। প্রীতম ছক মিলিয়ে বলে, মার্টিন ভিনিকে গেমের মাধ্যমে সিক্রেট টাস্ক দিয়েছিল, যাতে সে বাড়ির ভেতরেই এমন কোথাও লুকায় যেন কেউ তাকে খুঁজে না পায়। সিসিটিভিতে ভিনিকে বের হতে না দেখায় তারা নিশ্চিত হয়ে যায় যে সে ভেতরেই আছে। ওরা গেমের টাস্ক অ্যানালাইসিস করে দেখতে পায় ভিনি বেঁচে থাকার জন্য অক্সিজেন সিলিন্ডার, শুকনো খাবার ও পোর্টেবল টয়লেট লুকিয়েছিল। আর ঠিক তখনই রাঁধুনির ট্যাপ খুলে নুডলস বের হওয়ার কথাটা মনে পড়তেই ওরা শিওর হয়ে যায় ভিনি আসলে বাড়ির পানি ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে আছে। কথা বলতে বলতে প্রীতম লাইট হাউসের উপরে উঠে দেখতে পায় মার্টিন সেখানে বসে আছে। মার্টিন নিচে লাফ দিতে বলে প্রীতম বলে, ড্রামা বন্ধ করো, ভিনি পানির ট্যাঙ্কে লুকিয়ে আছে। নিজের প্রাণ ফাঁস হতে দেখে মার্টিন মাথা গরম করে প্রীতমকে ধাক্কা মারতে গেলে দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে পেদ্রোর নির্দেশে কনস্টেবল মন্ত্রী বাড়িতে গিয়ে পানির ট্যাঙ্ক খুলে দেখতে পায় সত্যি ভিনি ভেতরে লুকিয়ে আছে। লাইট হাউসে মারামারি দেখে পেদ্রো উপরে উঠে মার্টিনের মাথায় পিস্তল তাক করতেই সবাইকে চমকে দিয়ে প্রীতম তাকে বাঁচাতে এগিয়ে আসে। সে বলে, স্যার একটা গুলি করবেন না, এই ছেলেটা মার্টিন নয়, এ অন্য কেউ। পেদ্রো অভিজ্ঞ পুলিশ হওয়ায় বুঝে যায় এটা আসল মার্টিন। তবে প্রীতমের অনুরোধে সে মার্টিনকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। মার্টিন প্রীতমের ব্যবহারে অবাক হয়ে কেটে পড়ে। পেদ্রো কারণ জানতে চাইলে প্রীতম বলে, ওর জীবন ধ্বংসের পেছনে আমিই দায়ী, আমি ওকে ভালো মানুষ হওয়ার একটা সেকেন্ড চান্স দিলাম। ফেরার পথে একটা সুন্দর জায়গায় প্রীতম স্মৃতি হিসেবে পেদ্রোকে একটা গান গাইতে বলে রেকর্ড করে নেয়। তারপর পেদ্রোকে না জানিয়ে গানটা তার বউয়ের কাছে পাঠিয়ে দেয়, যাতে এতদিনে জমে থাকা মান অভিমান এক মুহূর্তে গলে যায়। এরপর আনন্দে মন্ত্রী বাড়িতে ফিরে তারা দেখতে পায় উল্টো কাণ্ড। চালবাস কনস্টেবল একাই ভিনিকে উদ্ধারের সব কৃতিত্ব নিজের নামে চালিয়ে সে হিরো সেজে বসে আছে। প্রীতম আর পেদ্রো হতাশ হয়ে সেখান থেকে চুপচাপ বের হয়ে আসে। ঠিক তখনই শ্রদ্ধা ফোন করে কানাকাটি করে জানায় তার এক্স নাকে আবারও হুমকি দিচ্ছে এবং ছবিগুলো টিভিতে লিক করার কথা বলছে। প্রীতম এবার একটা অন্যরকমের মাস্টার প্ল্যান বানায়। সে নিউজ অ্যাঙ্কার এনাকে দিয়ে টিভিতে দেখায় শ্রদ্ধা ক্রিকেটার বীরেন্দ্র সেবাগের সঙ্গে মালদ্বীপে ঘুরছে।
ইন্টারভিউ দিয়ে প্রমাণ করে দেওয়া হয় ওটা আসলে ফেক ছিল। এরপর সঞ্জয় দত্তের চেহারা বসিয়ে আর একটা ভুয়া ছবি উড়ানো হয়। এর পরদিন যখন শ্রদ্ধার অরিজিনাল ছবি লিক হয়, প্রীতমের এই চালের কারণে দেশের মানুষ ধরে নেয় ধুর, আগের দুটোর মতোই এটা বোধহয় কোনো ফালতু এডিটেড ছবি। এভাবেই শ্রদ্ধার এক্স সব কুচক্র ধূলিসাৎ হয়ে যায় আর পেদ্রো সে লোকটাকে জেলে নিয়ে যায়। পেদ্রো বাড়িতে ফেরার পথে তার বউ তাকে ফোন করে। প্রীতমের পাঠানো গানটা শুনে তাদের সব মান অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আসলে স্ত্রী মিষ্টি গলায় গানটি রেকর্ড করে পেদ্রোকে ফেরত পাঠালে দেখা যায় তার গলা সুর হুবহু প্রীতমের দাদির মতোই। প্রীতম বাড়ি ফিরে দাদুকে গানটা শোনালে দাদু নিজের স্ত্রীর কণ্ঠ ভেবে আবেগে আপ্লুত হয়ে পড়ে। অন্যদিকে মার্টিন বাবার সমাধিতে ফুল দিতে যায়। তার মনটা আজকে ভীষণ হালকা। সে শ্রদ্ধাকে ফোন করে ক্ষমা চেয়ে 5 কোটি টাকা ফেরত পাঠিয়ে দেয় এবং প্রীতমকে খবরটা জানাতে বলে। অবশেষে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে। শুধু তারা দুজনে আবারও নতুন ছক করতে বসে যায় কিভাবে পেদ্রোকে এই বোরিং সাইবার সেল থেকে আগের মতো ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করা যায়। আর এভাবেই শেষ হয়ে যায় এই দারুণ গল্পটি। তো বন্ধুরা, আপনাদের প্রীতম, পেদ্রো এবং মার্টিনের মধ্যে কার চরিত্র সবথেকে বেশি ভালো লেগেছে? আমার কিন্তু প্রীতমের চরিত্রটা বেশ ভালোই লেগেছে। তার ক্ষমা করে দেওয়াটা ছিল সত্যি একটা মহৎ গুণ।